আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য রইল সৌরেন মিত্রের লেখা কে পেছনে। আজকের গল্পটি একটি ডায়েরি আকারে লেখা। আশা করি আপনাদের শুনতে ভালো লাগবে। আমার কথা 1985 সালের নভেম্বর মাসের 6 তারিখ। ছোট্ট বাড়িটি, চারপাশে শাল, মহু আর জঙ্গল। বাড়ির সামনেই একটা টিলা, আশেপাশে বিশেষ বাড়িঘর নেই। গতকাল আমি এখানে এসেছি কিছুদিন থাকবো বলে, শুধু থাকার বই পড়া। আসলে আমি এখানে এসেছি অবসরের আনন্দকে পেয়ালায় ভরে তাড়িয়ে তাড়িয়ে পান করব বলে। তাই আসার সময় সঙ্গে কাউকে নিইনি, একাই এসেছি এই পাহাড়পুরে। গত কয়েক মাস শরীরের ওপর দিয়ে ধকল গেছে প্রচণ্ড। এখনও শরীরের প্রতিটি কোষে জমাট বেঁধে আছে অবসাদ। আমি একটা মাসিক পত্রিকার সম্পাদক। শারদীয়া সংখ্যা বাজারে বেরোবার পর কিছুদিন ছুটি পেয়েছি। আমি যে কাগজটি সম্পাদনা করি সেটি বড়দের নয়, ছোটদের। বেশ ভালোই বিক্রি হয়। এবার মনে মনে এঁটে রেখেছি, খুব শীঘ্রই ভূতের গল্প নিয়ে একটা বিশেষ সংখ্যা বার করব। কিন্তু মন মতো গল্প জোগাড় করে উঠতে পারিনি এখনও। দু একটা গল্প অবশ্য পেয়েছি, যা আমি সঙ্গে করে এনেছি অবসর মতো সম্পাদনা করব বলে। কিন্তু একটা কথা, সুবীর মল্লিককে আমি খুঁজে পেলাম না। ভদ্রলোকের লেখার হাতটা বড়ই সুন্দর। উনি ছোটদের জন্য লিখতেন, বেশ নামও করেছিলেন। কিন্তু এখানে আসার আগে কলকাতায় অনেক অনুসন্ধান করে ওর পাত্তা পেলাম না। শুনলাম উনি কি একটা মানসিক রোগে ভুগছিলেন। কিছুদিন হলো উনি নাকি নিরুদ্দেশ। নিরুদ্দেশের আগের দিন একটি সেলুনে ওকে নিয়ে নাকি কি একটা গণ্ডগোল হয়েছিল। গণ্ডগোলটা যে কি সেটা অবশ্য আমি নিজেও জানি না, আর জানার চেষ্টাও করিনি। এই জায়গাটা সুবীর মল্লিকেরও খুব প্রিয়। নভেম্বর মাসের 8 তারিখ। ওই পাখি ডাকা বিকেলে ঘরে থাকতে ইচ্ছে করছে না। আমার বাড়ির পাশেই একটা পাহাড়ি নালা, নালার ওপরে একটা সাঁকো। আমি সাঁকোর ওপরে এসে দাঁড়ালাম। চারধার নিস্তব্ধ। এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ পাখির ডাক শুনে ঠিক করলাম স্টেশনের দিকে যাই। নির্জন ফাঁকা রাস্তা দিয়ে হাঁটছি। দু চারজন আদিবাসী নিজেদের ভাষায় কথা বলতে বলতে যাচ্ছে আমার সাথে। পাহাড়পুর স্টেশন একবারে ছোট। সারাদিন দুখানা মাত্র প্যাসেঞ্জার ট্রেন যাওয়া আসা করে। আমি যে বাড়িটা ভাড়া নিয়ে আছি সে বাড়ির মালিকের কাছে শুনেছি মাঝে মাঝে রাত বিরেতে স্টেশনের প্ল্যাটফর্মে হাতির পাল বেড়াতে আসে। সে দৃশ্য দেখারও একটা লোভ আমার মধ্যে আছে। অবশ্য আগেও আমি একথা জেনেছি ওই কিশোর সাহিত্যিক লেখক সুবীর মল্লিকের একটা ফিচার পড়ে। উনি এখানে খুব আসতেন। এখানকার পটভূমিতে ওনার অনেক গল্প আছে। আর পটভূমির বর্ণনার ছটায় আমি এমনই মুগ্ধ হতাম যে মনে মনে পণ করেছিলাম জায়গাটায় আমি একবার যাবই। কলকাতা থেকে আসার সময় যখন শুনলাম সুধীরবাবু নিরুদ্দেশ, তখন ভেবেছিলাম উনি তো হুটহাটে পাহাড়পুরে চলে আসেন, হয়তো এখানে এসে ওনার সঙ্গে দেখা হবে। কিন্তু গত 3 দিন ওনাকে আমি খোঁজাখুঁজি করেও খুঁজে পেলাম না। নভেম্বর মাসের 9 তারিখ। আজকেও সন্ধ্যের দিকে পাহাড়পুর স্টেশনের প্ল্যাটফর্মে এসেছি। স্টেশনের কোল থেকে একটা পাহাড় উঠে গেছে, তার গা ভর্তি শাল গাছ। বাতাসে শাল গাছের বেশ মিষ্টি গন্ধ। একটু পরেই আস্ত একখানা চাঁদ পাহাড়টার মাথায় উঠে দাঁড়াবে। ভাবছিলাম পাহাড়ি জ্যোৎস্না দেখে বাড়ি ফিরব। আর এর মধ্যে যদি উপরি পাওনা হিসেবে হাতির পাল এসে পড়ে তাহলে তো কথাই নেই। কিন্তু একটু দূরে একটা লোককে দেখে আমি থমকে দাঁড়ালাম। মনে হলো সুবীর মল্লিক দাঁড়িয়ে। আনন্দে আমার প্রাণটা নেচে উঠল। যাক, আমার স্পেকুলেশন ঠিক হয়েছে। সুবীর মল্লিক তাহলে কলকাতা থেকে নিরুদ্দেশ হয়ে এখানেই এসেছে।
কাছে গিয়ে নমস্কার করলাম। বললাম, কি মশাই, চিনতে পারছেন তো? সুবীর মল্লিক আমার দিকে তাকিয়ে হাসলেন। বললেন, সম্পাদককে কোন লেখক চিনবে না বলুন তো? কিন্তু এখানেও কি আপনি লেখা চাইবেন নাকি? আমি এক কথায় হাসলাম। মনে মনে ভাবলাম, লোকটার কথাবার্তা বরাবরই কাটা কাটা, যেন লেখা দিয়ে আমায় উদ্ধার করে। আরে, একটা ভালো লেখা প্রকাশ হলে নামটা তো লেখকেরই হয়। কিন্তু মনের ক্ষোভ মনে চেপে রাখলাম। বললাম, সত্যি আমি আপনার একটা লেখা কিন্তু চাই। সেটা কিন্তু ভূতের গল্প হতে হবে। এর জন্যে কলকাতায় আপনাকে কত খোঁজ করলাম জানেন, কিন্তু পেলাম না। আমার কথাটা শেষ হওয়ার আগেই সুবীর মল্লিক গলা ফাটিয়ে হাসলেন। বললেন, কলকাতায় আমায় কোথায় পাবেন, আমি তো এখানে। আমরা কথা বলতে বলতে বাড়ির দিকে হাঁটছিলাম। সুবীরবাবু বললেন, ঠিক ভূতের গল্প হবে কিনা জানি না, কারণ ও ভূত্রতে আমার বিশ্বাস নেই। আপনারা বলতেন তাই লিখতাম। এই পর্যন্তই। তবে একটা স্যাড ব্যাপার নিয়ে আমি গল্প লিখতে চাই। বিষয়বস্তুটা এতটাই অভিনব যে ছাপার পর আপনাদের ওই ভৌতিক রহস্য গল্পের মোড়ই ঘুরে যাবে। সম্পাদক মশাই বললেন, তাই নাকি? এ তো অতি উত্তম কথা। কিন্তু আপনাকে আমি চোখের আড়াল করছি না মশাই। যা খামখেয়ালি লোক আপনি। হয়তো কাল সকালে শুনবো আপনি এদেশ থেকে হাওয়া। তার চেয়ে আমার বাড়ি চলুন। গল্পটা ওখানে বসেই লিখে দেবেন, তারপর রাত্রিরে খেয়ে দিয়ে বাড়ি যাবেন। আমার কথায় সুবীর মল্লিক আবার একবার হাসল। বললেন, আপনি নিশ্চয়ই আমায় লিখতে বসার বাতিকগুলো জানেন। যতদূর মনে পড়ছে সে কথা আমি একদিন আপনাকে বলেছিলাম, তাই তো? সম্পাদক মশাই আবার হাসলেন। বললেন, আরে ভুলিনি। আপনি ঘরের দরজা জানলা বন্ধ করে লিখতে বসেন, তাই তো? সো হোয়াট, আমার ঘরেও তাই করবেন। আমি আপনাকে ঘরে বসিয়ে বাইরে তালা দিয়ে আবার এই স্টেশনে চলে আসবো বেড়াতে। তারপর রাত 9টা নাগাদ হোটেল থেকে খাবার নিয়ে আপনার সঙ্গে দেখা করব। সুবীর মল্লিক আমার এই প্রস্তাবে হঠাৎ রাজি হয়ে গেল। ভাবিনি এত সহজে উনি রাজি হবেন। ওনাকে ঘরে নিয়ে গিয়ে বসালাম। কাগজ কলম সব সাজিয়ে গুছিয়ে দিলাম। মনে হলো ভদ্রলোক কাগজ কলমের দিকে তাকিয়ে একটু যেন বিষাদে আচ্ছন্ন হয়ে পড়েছেন। আসার সময় বললাম, সুবীরবাবু, আমি তাহলে বেরুচ্ছি, আর বাইরে থেকে চাবি দিয়ে যাচ্ছি, যাতে কেউ আপনাকে ডিস্টার্ব না করে। অবশ্য এখানে ডিস্টার্ব করার কেউ নেই। সুবীরবাবু কোনো কথা বললেন না। আমিও ঘরের চাবি লাগিয়ে বেরিয়ে এলাম। নির্জন রাস্তায় কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করে স্টেশনেই ফিরে এলাম। এখানে বসেই ঘন্টা 3 সময় কাটিয়ে দেব মনে মনে ঠিক করেছিলাম। ঘণ্টাখানেক পরে জঙ্গলের ওপার থেকে একরাশ জ্যোৎস্না বুকে নিয়ে চাঁদখানা উঠে দাঁড়ালো। সত্যি জঙ্গলের জ্যোৎস্না এক অপূর্ব জিনিস। কি অপূর্ব রহস্যময়তা! হঠাৎ মনে হলো কে যেন আমার পেছনে এসে নিঃশব্দে দাঁড়িয়ে আছে। আমি চমকে উঠে পেছনে ফিরলাম। বললাম, কে আপনি? লোকটি আমার কথার কোনো উত্তর দিল না। উল্টে প্রশ্ন করল, আপনি কে? কি করছেন এখানে? আমি বললাম, কেন, বসে আছি। ভদ্রলোক বললেন, অন্য কোনো মতলব টতলব নেই তো? এই যেমন আত্মহত্যা। আমি বললাম, তার মানে? ভদ্রলোক বললেন, দেখুন, আমি এখানকার স্টেশন মাস্টার। আমার নাম হরিপদ চট্টোপাধ্যায়। দিন 7 আগে এখানে একটি লোক চলন্ত মালগাড়ির সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে। আপনি যে জায়গায় বসে আছেন সেই ভদ্রলোকও সেদিন বিকেলে এখানেই বসেছিল। আমি বললাম, ভদ্রলোকের পরিচয় দিতে পারেন? স্টেশন মাস্টার বলল, পুলিশ লাশ নিয়ে যাবার পরদিন তার নামটা ওদের কাছেই জেনে নিলাম। তার পকেটে একটা চিঠি পাওয়া যায়। সেই চিঠি পড়ে বোঝা যায় ভদ্রলোক ছিলেন একজন লেখক, নাম সুবীর মল্লিক। কথাটা শুনে আমার বুকের ভেতরের বরফের ধস নামল। আমি উঠে দাঁড়ালাম। হরিপদবাবু বললেন, ভদ্রলোকের
মাথার পেছন দিকে, না না না, কি ভয়ঙ্কর! উফ, আমি কাটা মুন্ডুটা দেখতে গিয়েছিলাম, ভেবেছিলাম, কিন্তু না না না। কথাগুলো অত্যন্ত অসংলগ্ন ছিল। হরিপদবাবু থরথর করে কাঁপতে লাগলেন। তারপর যেন টলতে টলতে প্ল্যাটফর্ম পার হয়ে তার ঘরে ঢুকে গেলেন। উনি যে কি বলতে চাইলেন কিছুই বুঝলাম না। আমি বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। একেবারেই নির্জন রাস্তা, একটাও লোক নেই। এমনিতেই এখানকার লোকজন, দোকানপাট সব কম। আমি দ্রুত হাঁটলাম। আমার বুকের মধ্যে যেন হাতুড়ির ঘা পড়ছে। বাড়িতে তাহলে আমি কাকে চাবি দিয়ে রেখে এসেছি? গিয়ে কি দেখব? মাথার মধ্যে শুধু এই কথাই ঘুরপাক খাচ্ছে। বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালাম। ঘরে যে আলো জ্বেলে রেখে গিয়েছিলাম, দেখলাম সেটা জ্বলছে। দরজার হাতলে তালাটাও ঝুলছে। আমি আর নিমেষ অপেক্ষা না করে চাবি বার করে তালাটা খুলে ফেললাম। দরজাটা ধাক্কা দিতেই খুলে গেল। সঙ্গে সঙ্গে ঘরের ভেতরের যে দৃশ্য চোখে পড়ল, তাতে আমার শরীর হিম হয়ে গেল। সুবীর মল্লিক ঘরে নেই। তালা দেওয়া ঘর থেকে কিভাবে লোকটা উধাও হলো? আর সারা ঘরে আমার দিয়ে যাওয়া কাগজগুলো শুধু উঠছে। ঘরের মেঝে থেকে কড়িকাঠ পর্যন্ত যেন একটা ঘূর্ণি হাওয়ায় কাগজগুলো পাক খাচ্ছে। জানলার সার্সিগুলো বন্ধ ছিল, আর হাওয়ার চরিত্রটাও বড়ই অদ্ভুত। ক্রমাগত ঘরেই পাক খাচ্ছে। এবার আমি মরিয়া হয়ে কাগজগুলো একটা একটা করে ধরলাম। কাগজগুলো একসঙ্গে করে, আমি তো অবাক, মোট 11টা পাতা, আর সেগুলো সুবীর মল্লিকের হাতে লেখা পাণ্ডুলিপি। কিন্তু তালা বন্ধ করা ঘর থেকে সুবীর মল্লিক উধাও হলো কি করে? স্টেশন মাস্টারের কথাটা কি তবে সত্যি? সে ভদ্রলোক সুবীর মল্লিকের মৃতদেহ কি দেখেছিল? অমন কাঁপছিলই বা কেন? আমি পাতাগুলোকে নম্বর অনুযায়ী পরপর সাজিয়ে নিয়ে চেয়ারে বসে পড়তে শুরু করলাম। তার আগে ভেতর থেকে দরজাটা ভেজিয়ে দিলাম। লেখাটা শুরু হয়েছে এইভাবে: সুবীর মল্লিকের কথা, প্রিয় সম্পাদক, অনেক চেষ্টা করেও আপনার ভূতের গল্প লিখতে পারলাম না। গল্প লেখার কারুকৃতি সব যেন ভুলে গেছি। তাই আপনাকে একটা চিঠি লিখছি। এটাকে ইচ্ছে করলে গল্প হিসেবে চালাতে পারেন। দেখুন, আমার জীবনে একটা স্যাড ব্যাপার ঘটে গেছে। ব্যাপারটা বড়ই অবিশ্বাস্য, কিন্তু সত্যি। গত 1 বছর ধরে আমি কোনো নির্জন রাস্তায় চলতে গেলে মনে হতো আমার পেছনে পেছনে কে যেন আসছে। স্পষ্ট পায়ের শব্দ শুনতে পেতাম। সঙ্গে সঙ্গে থমকে দাঁড়িয়ে পেছন ফিরে তাকাতাম। দেখতাম কেউ কোথাও নেই। আবার চলা যেই শুরু করতাম, তক্ষুনি শুনতে পেতাম সেই পায়ের শব্দ। পেছনে পায়ের শব্দ শুনতে ভীষণ বিচলিত বোধ করতাম। কার পায়ের শব্দ? কে আসছে আমার পেছনে পেছনে? কিন্তু কে দেবে আমার প্রশ্নের উত্তর? তখন আমার কষ্ট হতো, মানুষ পেছন দিকটা দেখতে পায় না বলে। মনে হতো যদি আমার পেছনে একটা চোখ থাকতো, তাহলে দেখতে পেতাম। মনে হতো যে আসছে সে কি আমার কোনো প্রিয়জন, আমার মা কিংবা বাবা, যারা এখন ইহলোকে নেই। উফ, সত্যি যদি আমার পেছনে একটা চোখ থাকতো। অনেক চেষ্টা করলাম পায়ের শব্দটাকে এড়িয়ে চলতে, না, সে ক্রমশ বাড়তেই লাগলো। আর প্রতি মুহূর্তে আমি পেছনের দিকে দেখতে না পাওয়ার অসহায়তা অনুভব করতে লাগলাম। খেয়ে শান্তি নেই, ঘুমিয়ে শান্তি নেই, একথা কাউকে বলতে না পারার অশান্তি। অথচ প্রতিদিন প্রতি মুহূর্তে সেই অদৃশ্য পদধ্বনি ক্রূর সাপের মতো পাকে পাকে আমায় জড়াতে লাগলো। আমার মনে হতে লাগলো এবার আমি পাগল হয়ে যাব, পেছনে কে আসছে একটিবার দেখতে না পেলে। কিন্তু পেছনে আমি দেখব কি করে? এরকম পাগল করা চিন্তা আমার সব কাজ করার ক্ষমতা কেড়ে নিল। দিনের পর দিন এরকম চলতে চলতে
আমার মাথার পেছন দিকটা ভারী হতে শুরু করলো। পটলের মতো একটা জায়গা ফুলে উঠল। সেখানে হাত দিয়ে অনুভব করলাম টাটানি ব্যথা। মাথায় আমার বরাবরই বড় চুল, পেছনের চুল খুব ঘন। ঠিক করলাম ডাক্তারের কাছে যাব, টিউমারটা দেখাতে। ভয় হলো যদি ওটা ক্যান্সার টিউমার হয়। ডাক্তারের কাছে যাবার আগে মাথার পেছনের চুল ছোট করে নেব ভাবলাম, চিকিৎসার সুবিধে হবে। এই ভেবে একটা সেলুনে ঢুকলাম। সেলুনের মালিক আমার চেনা, আমি লেখক বলে আমায় খুব খাতিরও করে। চেয়ারে বসেছি, সে চুল কাটতে শুরু করেছে। খানিক চুল কাটার পর অনাথ অর্থাৎ নাপিত্রী হঠাৎ কেঁপে উঠল। তার হাত থেকে কাঁচি আর চিরুনি পড়ে গেল। সে থরথর করে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল। পড়ার আগে সে প্রচণ্ড চিৎকার করে উঠেছিল। অনাথের চিৎকার শুনে অনেকেই ছুটে এলো। আমি তো হতভম্ব, কি হলো অনাথের? আমি ওর দিকে ঝুঁকে পড়ে সেই কথাই জিজ্ঞেস করতে গেলাম। ঠিক সেই মুহূর্তে আমার ঠিক পেছনে একজন দাঁড়িয়ে চিৎকার করে উঠল, ই ও ও দাদা, আপনার মাথার পেছনে ওটা কি, ওটা কি? সঙ্গে সঙ্গে 4-5 জন আমার দিকে ঝুঁকে পড়ে আতঙ্কে আর্তনাদ করে উঠল এবং অনাথকে এইভাবে ফেলে রেখেই সবাই সেলুন ছেড়ে বেরিয়ে গেল। এবার আমি সোজা হয়ে উঠে দাঁড়ালাম সেলুনের আরশির সামনে। সেলুনের আরশির মুখোমুখি যে আরশিটা থাকে, সেটা দিয়ে নিজের মাথার পেছনটা দেখলাম। সঙ্গে সঙ্গে আমার সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেল। একটা চোখ, হ্যাঁ একটা চোখ চুলের ফাঁক দিয়ে ড্যাব ড্যাব করে চেয়ে আছে। কিন্তু তবু আমি পেছন দিকে কিছু দেখতে পাচ্ছি না কেন? বোধহয় সেই চোখটার দৃষ্টিশক্তি নেই। চোখটা স্থির, কোনো পাতাও পড়ছে না। পেছনে দেখার জন্য যে চোখের কামনা আমি এতদিন করছিলাম, সেটা যেন রূপ পেয়েছে। আমি আর সেলুনে দাঁড়ালাম না, কোনো রকমে বাড়ি এলাম। সেলুন থেকে বেরোবার সময় দেখলাম অনেক জোড়া চোখ আমার দিকে কৌতূহলী দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। শুধু তাই নয়, দেখতে পেলাম আমাকে দেখে অনেকে আতঙ্কে সরে যাচ্ছে। কিন্তু বাড়ি এসে আমার সমস্যা হলো, এখন আমি কি করি? একটা ঘরে আমি থাকি একাই, অতএব বাড়ি থেকে না বেরোলে আমি নিশ্চিন্ত। কিন্তু কতদিন আমি এই ঘরে বসে থাকবো? আমি আর একবার মাথার পেছনের দিকটা দেখার চেষ্টা করলাম। পেছনে সামনে আরশি দিয়ে দেখলাম স্থির একটা চোখ, যেন প্রাণহীন মৃত মানুষের। চোখটা আমি একবার ছুলাম, না, চোখের হাত লাগলে যেমন অনুভূতি হয়, আমার সেই চোখটায় তা হলো না। মানুষের কামনা সার্থক হওয়াও যে কি বিড়ম্বনা, তা হাড়ে হাড়ে বুঝতে পারলাম। জীবতত্ত্বে একটা কথা আছে জানো তো, ইনহেরিটেন্স অব অ্যাকোয়ার্ড ক্যারেক্টার। কিন্তু সেটা তো বিবর্তনের ব্যাপার। কোনো জীব কোনো প্রত্যঙ্গ অর্জন করতে বা প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবর্তন হতে লক্ষ লক্ষ বছর কেটে যায়। সে কারণে জিরাফের গলা লম্বা হলো, হাতির সুর হলো। তবে কি মানুষ ঐকান্তিক চিন্তায় যা চায় তাই পায়? এমন সময় হঠাৎ আমার ঘরের দরজায় ধাক্কা পড়ল। ভয়ে আমি কেঁচো হয়ে গেলাম। কে এলো? দরজা খুললাম, দেখি বাড়িওয়ালার ছেলে। কিছুই বলল না, শুধু মুখের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। বললাম, কিছু বলবে? তখন সে বলল, আপনার কি একটা ব্যাপার শুনলাম বাজারে। আমি সঙ্গে সঙ্গে মুখের ওপর দরজাটা বন্ধ করে দিলাম। বুঝলাম জানাজানি হতে শুরু হয়েছে, কলকাতায় আর না। সেই দিনই মাথায় একটা ফেট্টি বেঁধে রাতের গাড়িতে চলে এলাম এই পাহাড়পুরে, আমার প্রিয় জায়গা। তারপর কয়েকদিন মনের সঙ্গে যুদ্ধ করে অবশেষে নিজেকে ফেলে দিলাম চলন্ত মালগাড়ির মুখে। এখন সমস্ত পদশব্দ থেমে গেছে। আমার কাহিনী এখানেই শেষ। চিঠিটা এতদূর পড়ার পর সম্পাদক মশাই যখন নিজের চেয়ারে ঝুঁকে পড়েছেন, ঠিক সেই সময় একটা দমকা হাওয়ায় দরজাটা খুলে গেল। দরজার পাল্লাটা দুলতে শুরু করলো। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছি, আর সেই সময় অবাক হয়ে দেখলাম
আর একটা দমকা হাওয়ায় টেবিলে রাখা সুবীর মল্লিকের পাণ্ডুলিপির পাতাগুলি উড়তে উড়তে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। সম্পাদক মশাই ধরবার অনেক চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। শুধু তাকিয়ে রইলেন। চাঁদের আলোয় কাগজগুলো কি সুন্দর উঠছে, কিন্তু হঠাৎ ঘরের বাইরে আসতে গিয়ে টের পেলেন তার পেছনে পায়ের শব্দ। এবার তিনি দ্রুত হাঁটতে শুরু করলেন সাঁকোটার দিকে। আশ্চর্য, স্পষ্ট শুনতে পাচ্ছেন তিনি পায়ের শব্দ যেন তাকে অনুসরণ করছে। তিনি একবার থামলেন, পেছনে তাকালেন। না, কেউ কোথাও নেই। সেই মুহূর্তে মনে হলো যদি তার পেছনে একটা চোখ থাকতো তাহলে দেখতে পেত কে তার পেছন পেছন আসছে। আর কথাটা মনে হতেই বুকের মধ্যে যেন বরফের ধস নামল। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।